আবাসন নিয়ে আন্দোলনের জেরে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। রাজধানীর নতুন বাজার মোড়ে ইউনাইটেড শিক্ষার্থীদের অবরোধ, পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত। সময় হলেই ঘোষণা হবে ভোটের দিনক্ষণ, বললেন সিইসি। সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। ঢাকা মেডিকেলের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের আগামীকাল রোববার বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এতে বলা হয়, শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেলের অচলাবস্থা নিরসনে কাল থেকে এমবিবিএস এর একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। শিক্ষার্থীদের রোববারের মধ্যে হল ছাড়তে হবে, তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত। এদিকে কর্তৃপক্ষ নির্দেশ দিলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে সকালে আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা জানান, একাডেমিক ভবনের পলেস্তরা খসে পড়লেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফজলে রাব্বি হল সহ দুটি হল বসবাসের অনুপযোগী। আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরারও ঘোষণা শিক্ষার্থীদের। আমরা একটা নিরাপদ এবং বিকল্প আবাসন চাচ্ছি। এখন আমি KT1 ব্যাচ, আমরা এইটুকু জানি যে বাজেট যদিও পাস হয়, খুব কম সম্ভাবনায় আছে যে আমি আমাদের নতুন হলে উঠতে পারবো। সো আমরা চাচ্ছি যে একটা কমসে কম একটা বাজেট পাস করা হোক এবং একটা বিকল্প আবাসনের ব্যবস্থা করা হোক। রাজধানীর নতুন বাজার মোড়ে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের লাঠিচার্জ করেছে পুলিশ। 5 দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচিতে ব্যাহত হয় যান চলাচল, দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। সমস্যা ক্যাম্পাসের, অথচ সড়ক অবরোধ নতুন বাজারে। ইউআইইউ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ। সকাল 8:30 থেকে বন্ধ হয়ে যায় যান চলাচল। 10:30টায় কঠোর হয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। অথরিটি একটু সাইডে গেল, পুলিশ আমাদের উপরে অ্যাটাক। আমরা 4-5টা মেয়ে ছিলাম, আমাদের মেয়েদেরকে ওখানে লাঠিচার্জ করতে করতে ফেলে দিল। পুলিশের উপরে আমরা আক্রমণও করি নাই, পুলিশ আমাদের উপরে আগে আক্রমণ করছে। এতে আমরা তারপরে আক্রমণ করছে আমাদের সারা শরীর, কোনো মতে আমরা মাথাটা বাঁচাইছি। অতর্কিতভাবে আমাদের উপর হামলা শুরু করে দিয়েছে এবং আমাদের এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীগুলো ছিল এবং বিশেষ করে আমাদের মেয়েদের উপরও পুলিশ লাঠিচার্জ করছে। দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। মানুষের খুবই কঠিন অবস্থা, বেহাল অবস্থা আছে, চলাফেরা করার কঠিন অবস্থা। ছাত্রকেরা বোঝা উচিত, আমাদেরও পেট আছে, আমরা সংসার না চালালে ছাত্রকে চালাবো কিভাবে? আমরা তো বাবা, আমরা যদি খেটে খাতে না পারি, বাবা ছাত্রদের লেখাপড়া করাবো কোত্থেকে? সম্প্রতি ইউআইইউ এর 41 জনকে বহিষ্কারের প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে অনির্দিষ্টকাল নতুন বাজার ব্লকেটের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। আমাদের কর্মসূচি এখানে আমরা আগে ঘোষণা দিয়েছি, এখানে আবারও দিচ্ছি অনির্দিষ্টকালের জন্য আমরা নতুন বাজার ব্লকেট আয়োজন করছি এবং সারা বাংলাদেশ সহ সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি সবাই রাস্তায় নেমে আসবে। সারা বাংলাদেশ যারা আছে, এই যে হামলা যারা করেছে তাদের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই আমাদের কাছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ এসে কথা বলে আমাদের সমস্যার সমাধান না করবে, এই আন্দোলন চলমান থাকবে। গত এপ্রিলে এক শিক্ষার্থীকে মিড টার্ম পরীক্ষায় অংশ নিতে না দেয়াকে কেন্দ্র করে সংকটের শুরু। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তাই এক্ষেত্রে সরকারের ভূমিকাই মুখ্য। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি বলেন, নির্বাচনের জন্য বিভিন্ন ধাপ শেষ করে কমিশন নিজস্ব কর্মপরিকল্পনায় এগোচ্ছে।
জাতীয় নির্বাচন সামনে রেখে সকালে ইসি সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা আগামী নির্বাচন নিয়ে তাদের অবস্থান এবং ভোটের সময় আইন প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বের কথা তুলে ধরেন। জাতিকে একটা ঘোষণা দিতে চাচ্ছি যে আপনি সাঁতার জানেন আর না জানেন, কেউ কিন্তু ডুবে না, কোনো মানুষই ডুবে না, কোনো প্রাণীই ডুবে না, সবাই ভেসে থাকে। কিন্তু আমরা ডুবে যাই কেন? আমাদের নার্ভাসনেস থেকে। সিইসি বলেন, নির্বাচন আয়োজন করতে সরকারের সহায়তা নিতে হয়, তাই নির্বাচন কমিশন স্বাধীন হলেও সরকারের এখানে মুখ্য ভূমিকা থাকে। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না, এটা তো সম্ভব না। নির্বাচনী রোডম্যাপ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই বিষয়ে নিজস্ব কর্মপরিকল্পনায় এগুচ্ছে ইসি। এত বড় একটা নির্বাচন হবে, আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। এটা যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। সময় মতো সবাইকে নির্বাচনের বিষয়ে জানানো হবে বলেন সিইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, ছাত্রদের গঠিত দল এনসিপি সবার প্রত্যাশা পূরণ করবে। এদিকে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, গুটি কয়েক মানুষ যেভাবে বলবে সেভাবে দেশ চলতে পারে না, দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান তার। আমাদের বক্তব্য হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোন অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশা করেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবার প্রত্যাশা পূরণ করবে। ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেসব সংস্কার করতে হবে। আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সবাই মিলে বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই। মির্জা ফখরুল বলেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ দেখে প্রমাণ হয় ফ্যাসিস্ট আমলে দেশ থেকে কি পরিমাণ টাকা লুট হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর শহরের মাধ্যমিক শিক্ষা সমিতির আয়োজনে শিক্ষক সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, শিক্ষকদের বেতনের 40% সরকারিভাবে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে তা 60% বৃদ্ধি করা হয়। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে তা আবারও 80% বৃদ্ধি করেন। পরে বিএনপি সরকার আবারও ক্ষমতায় এসে বেতন ভাতা 100% উন্নীত করে। শিক্ষকরা যে বেতন ভাতা পাচ্ছেন তার কৃতিত্ব বিএনপির। আগামীতেও দেশের মানুষের কল্যাণে বিএনপি নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থাকবে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল।
সরকারি খাতের স্বচ্ছতা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বাড়াতে $50 কোটি বাজেট সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থায়নের বিষয়ে জানায় সংস্থাটি। এতে বলা হয়, অনুমোদিত অর্থ দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সরকারি ও আর্থিক খাত সংস্কারে সহায়তা করবে। এর ফলে দেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি সেবা আরও সহজতর হবে। বিশ্বব্যাংকের কর্মকর্তা গেইল মার্টিন বলেন, সরকারি অর্থ ব্যবস্থাপনার উন্নয়ন দেশের টেকসই প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠনে এই অর্থায়ন ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। তিনি বলেন, নতুন এ অর্থায়ন কর্মসূচি অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়াবে। কর প্রশাসন ও নীতিমালায় আন্তর্জাতিক মানের সংস্কার আনা সম্ভব হবে বলেও জানান তিনি। অর্থনীতি, বাণিজ্য, কৃষি, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও যুব উন্নয়ন সহ বিভিন্ন খাতে ত্রিপাক্ষিক সহযোগিতায় সম্মত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। বৃহস্পতিবার চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে 3 দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও পাকিস্তান চীনের ঘনিষ্ঠ বন্ধু ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশীদার। ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় বলেও জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী ও পাকিস্তানের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম পর্বে অংশ নেন। আগামী অর্থবছর কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হচ্ছে। তবে বাড়তি কর দিয়ে কিছু খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করা যাবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। শনিবার রাজধানীর একটি হোটেলে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় গবেষণা সংস্থা র্যাপিড জানায়, আগামী অর্থবছর দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধেই যাবে রাজস্ব আয়ের প্রায় 40%। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও এলডিসি উত্তরণ নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের এই মতবিনিময় সভা। মূল প্রবন্ধ উপস্থাপনের সংস্থার চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক জানান, রাজস্ব আদায়ের প্রায় 33% অর্থ চলে যায় ঋণের সুদ পরিশোধে। আগামী অর্থবছরে এই হার 40%-এর কাছাকাছিও পৌঁছাতে পারে। বলেন, বৈদেশিক ঋণের পুরো অর্থই আবার দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে খরচ করা হচ্ছে। এলডিসি উত্তরণ মোকাবেলায় উচ্চ শুল্ক কমানোর কোনো পরামর্শ বাজেটে আসেনি বলে তিনি জানান। এই অর্থবছরে শুধুমাত্র ইন্টারেস্ট পেমেন্ট করার জন্য যে লোন সরকার নিচ্ছে তার সুদ দেওয়ার জন্য এনবিআর যে রাজস্ব আদায় করতেছে তার অলমোস্ট 33%, 1/3 অফ এনবিআর রেভিনিউ উইল হ্যাভ টু বি স্পেন্ট অন ইন্টারেস্ট পেমেন্ট। ফিসকাল 26-এ কত হবে যেটা বাজেট অর্থ উপদেষ্টা দিয়েছেন সেটা তো বলার অপেক্ষা রাখা অনেক অ্যাসাম্পশন সেটার মধ্যে আছে, কিন্তু তারপরে আমরা মনে করি অ্যাট লিস্ট আগামী বছর মিনিমাম 30% হবে, এটা 40% পর্যন্ত কিন্তু হতে পারে। বিদেশি বিনিয়োগ কমার পেছনে কাঠামোগত ও অভ্যন্তরীণ পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেন আলোচকরা। এ সময় শিল্প কারখানায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয় তুলে ধরেন ব্যবসায়ীরা। আমাদের লোকাল যারা ইনভেস্টর তাদেরকে যদি আপনি আস্থার জায়গাতে না নিতে পারেন, তাহলে এফডিআই এখন এই বিশ্বায়নের যুগে একটা লোক যখন ইনভেস্ট করতে যায় তখন সে কিন্তু আগে থেকে স্টাডি করে যে ওই দেশে নিজস্ব ইনভেস্টমেন্টগুলো কোথায় আছে। এ সময় এলডিসি উত্তরণের বিকল্প নেই জানিয়ে কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেয়া হবে, রাখা হবে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা। কালো টাকা রাখা হয়েছে এবং এটা যে থাকবে এমন তো কোনো কথা নেই, যে এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে। অপ্রদর্শিত টাকা আয় হিসাবে দেখিয়ে উচ্চতম যেই করের হার তার সাথে অন্তত আবার 5% যোগ করা উচিত পেনাল্টি, সেরকমভাবে যদি রাখা যায় তাহলে রাখা যেতে পারে। প্রকল্পে দুর্নীতি ও অযাচিত খরচ কমানো গেলে পরিচালন ব্যয় অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। আমাদের পরিকল্পনার আরেকটা আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে দেশ পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মন্ত্রণালয়গুলো নিজেদের মতো কাজ করে যাচ্ছে। বিজয় সরণিতে সামরিক জাদুঘরে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, একটি প্রতিষ্ঠান রাস্তা মেরামত করে, কিছুদিন পরই আরেক সংস্থা এসে তা কেটে ফেলে। এতে জনদুর্ভোগ বাড়ে, রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়।
হাইড্রোগ্রাফি দিবস নিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এ বিভাগ শুধু সামরিক ও নৌ নিরাপত্তা নয়, বরং সমুদ্র বন্দর উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, তেল ও গ্যাস অনুসন্ধান এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হাইড্রোগ্রাফিকে সমুদ্র সম্পদ ব্যবহারের রূপরেখা হিসেবে অভিহিত করেন তিনি। সবশেষ 10 মাসের অভিজ্ঞতায় দেখেছি আমাদের মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে সমন্বয়ের অভাবে আমরা উন্নয়নে পিছিয়ে পড়ছি। এক সংস্থা এসে মেরামত করছে, আরেক সংস্থা এসে তা কেটে ফেলছে। এতে জনদুর্ভোগ বাড়ে, রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গার নিখোঁজ গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ হানিফ মিয়ার মরদেহ সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় পাওয়ার খবর মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হানিফ মিয়ার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনার পর পরিবারে চলছে শোকের মাতম। এরই মধ্যে থানায় অভিযোগ করেছে পরিবারটি। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য হানিফ মিয়া। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম গ্রাম পুলিশ সদস্য হানিফ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেননি। শিল্প চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে ভয়াবহ সংকট হবে, বলছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। এ বিষয়ে উদাসীনতা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এ সতর্কবার্তা দেন বিশেষজ্ঞরা। আলোচকরা বলেন, শিল্পাঞ্চলগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা খুবই দুর্বল। অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানে নেই বর্জ্য শোধনাগার বা ইটিপি। যেগুলো আছে তাও কার্যকর নয়। সরাসরি নদীতে বর্জ্য ফেলার কারণে ব্যাপকভাবে দূষিত হচ্ছে জলাশয়। চিকিৎসার বর্জ্য ব্যবস্থাপনার অবস্থাও উদ্বেগজনক বলে জানান বিশ্লেষকরা। রাজধানীতে প্রতিদিন প্রায় 200 টনের বেশি চিকিৎসা বর্জ্য তৈরি হয়, কিন্তু ঢাকা ও ঢাকার বাইরে বেশিরভাগ হাসপাতাল ও ক্লিনিকে এসব বর্জ্য ব্যবস্থাপনার কোনো উদ্যোগ নেই। চিকিৎসা বর্জ্য বলি, শিল্প বর্জ্য বলি, এগুলো ক্রস কাটিং ইস্যু। কোনো একটি প্রতিষ্ঠান বা সংস্থার পক্ষে বা পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে এগুলো সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। সকলের সমন্বয় দরকার। প্রতিটি স্তরে কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়নের মাধ্যমে এই সমস্ত সমস্যার টেকসই সমাধান সম্ভব। এটি শুধু পরিবেশের সুরক্ষার প্রশ্ন নয়, এটি জনস্বাস্থ্যের রক্ষাকবচ হিসাবেও বিবেচিত হওয়া উচিত। গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 2 জনে। দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। করোনায় মৃত্যু হওয়া ফজিলাতুন্নেসা নামে ওই নারীর বয়স 71 বছর। তিনি গত 3 দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে নতুন করে আরও 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন 6টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় 1 জন, শেভরন ল্যাবে 3 জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে 2 জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 62 জনে। এর মধ্যে নগরীতে 55 ও উপজেলা পর্যায়ে 7 জন। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।